জামায়াতে ইসলামী পরিষ্কার বলে দিয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কদিন আগে জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে মিছিলে নেমে যখন নুরুল হক নূর বেধড়ক মার খেলেন সেনাবাহিনীর কাছে, তারপরেও তো তিনি আলাদা আলাদা বৈঠকে ডাকলেন বিএনপিকে, জামায়াতে ইসলামীকে, জাতীয় নাগরিক পার্টিকে। তখনও ডক্টর ইউনূস কিন্তু তাদের কথা তেমন কর্ণপাত করেন নাই। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখন পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ হয় নাই। জাতীয় পার্টি নিষিদ্ধ চায় নাই কারা? একদিকে সেনাবাহিনী, আরেকদিকে বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিশ্বাসঘাতকতাগুলো, এই মোনাফেকিগুলো খাতায় লিখে রাখছে জামায়াতে ইসলামী। ডক্টর ইউনূস বরাবর বলেন বটে যে জুলাই আগস্টের আন্দোলনের বিজয়ী ছাত্ররা তার নিয়োগকর্তা, কিন্তু তাকে সত্যিকার অর্থে প্রথম যেই ছাত্রটি ফোন করে এই প্রস্তাব দিয়েছিল যে যাতে তিনি বাংলাদেশে ফিরে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন, স্বয়ং সেই ছাত্রটি সাদিক কায়েম। রাজনীতিতে শুধু যে এই তিনজন তরুণ জাতীয় নেতার জন্ম হলো তাই নয়, জামায়াতে ইসলামীকে কি করে বিবেচনা করা হয়, জামায়াতে ইসলামীর ভোট নাই, জামায়াতে ইসলামী মুখে বড় বড় কথা বলছে বটে সুযোগ পেয়ে 2024-এর 5ই আগস্টের পর, কিন্তু আসলে এটি একটি গুপ্ত সংগঠন, কাজেই এই দলটি ভোটের রাজনীতিতে কখনো ভালো করতে পারবে না। এসব যত বালখিল্য একরকমের পর্যালোচনা বা পর্যবেক্ষণ, তা সব কিছুকে একরকমের সাগরের পানিতে ভাসিয়ে নিয়ে গেছে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্যানেলের এই বিশাল বিজয়। সাদিকটা ভিন্ন নামে এবং ভিন্ন পরিচয়ে, শিবির নেতা পরিচয়ে নয়, জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বের ছিলেন, পরিকল্পনা এবং কৌশল নির্ধারণের কাজ করছিলেন, সমন্বয়কদেরকেও সমন্বয় করার যে গুরুত্বপূর্ণ ভূমিকা কয়েকজন শিবির নেতা রেখেছিলেন, তাদের একজন ছিলেন, একেবারে সম্মুখ সারিতে ছিলেন এই সাদিক কায়েম। এবং ডক্টর ইউনূসকে আগস্টের 3 তারিখ 2024 সালের আগস্টের 3 তারিখ তার ব্যক্তিগত সহকারী প্রস্তাবটি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাবটি দিয়েছিলেন সাদিক কায়েমই। দেখুন, সাদিক কায়েম এই যে প্রস্তাবটি দিয়েছিলেন তার কারণ ছিল ভেবে চিন্তে বিবেচনা করে পছন্দ করে নিয়েছিল। জামায়াতে ইসলামীকে আমেরিকার কেন পছন্দ? দেখুন, একটি ইসলামী দল, ধর্মভিত্তিক দল, সেই দলটির সাথে পশ্চিমের দেশগুলোর বরাবর এতটা সুসম্পর্ক কিভাবে? এই পশ্চিমের দেশগুলোর সঙ্গে তার সুসম্পর্কের একটা বড় কারণ যে জামায়াতে ইসলামী কিন্তু হিজবুত তাহরির নয়, মানে তারা কোনো খিলাফত প্রতিষ্ঠা করতে চায় না, মানে নির্বাচনে বিশ্বাস করি না, সংবিধানে বিশ্বাস করি না, এমন একটি রাজনৈতিক দল তারা নয়। তারা বরং একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, যারা নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় এবং তারপর তাদের পছন্দ মতো রাষ্ট্র গঠন করে নিতে চায়, প্রয়োজনে সংবিধান বদলে নিতে চায়, সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনতে চায়। সে কারণেই পশ্চিমের দেশগুলোর সঙ্গেও কিন্তু 2024-এর জুলাই আগস্টে যখন আমেরিকাও পেছনে ছিল সেই রেজিম চেঞ্জ অপারেশনে হাসিনার পতন ঘটানোর জন্য, তাতেও জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন পাচ্ছিল। জামায়াতে ইসলামী যেহেতু তখন কৌশল হিসেবে সামনে আসেনি, প্রকাশ্যে আসেনি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের কিছুদিন আগে বিবিসির সঙ্গে সাক্ষাৎ সেই আন্দোলনের নেতৃত্ব দিলেও লোকবল দিয়ে কৌশল নির্ধারণ করে সর্বতোভাবে তারাই ওই আন্দোলনটি পরিচালনা করলেও তখন তারা প্রকাশ্যে আসেননি। এ কারণেই জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিপ্লবের পর বা অভ্যুত্থানের পর যে সরকারটি গঠন হচ্ছে, সেই সরকারটিকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা গ্রহণযোগ্যতা দিতে জামায়াতে ইসলামী তখন পছন্দ করে নিল মার্কিন যুক্তরাষ্ট্রেরও পছন্দের ব্যক্তি ডক্টর। সকলে এক পক্ষ, এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কাজে এগুলো নাটক হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জুন মাসে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বলে জামায়াতে ইসলামী অভিমান করেছে, এই যে বয়ানটা, এটা আপনারা বিশ্বাস করতে চান না। কিন্তু সত্যিকার অর্থেই ডক্টর মোহাম্মদ ইউনূস কাউকে না বলে, মানে না জামায়াতে ইসলামীকে, না তার আরেক নিয়োগকর্তা জাতীয় নাগরিক পার্টি, কাউকে না বলে তিনি কিন্তু চলে গিয়েছিলেন লন্ডনে, এটাকে একটা রাষ্ট্রীয় সফর ঘোষণা দিয়ে।
কিন্তু আসলে তিনি গিয়েছিলেন বিএনপির সঙ্গে আলাপচারিতা সেরে আসতে। কারণ জামায়াতে ইসলামী ডক্টর ইউনূসকে নিয়োগ দিয়েছেন বটে, কিন্তু ডক্টর ইউনূসের মনেও মানে তারও দুরু দুরু বক্ষ। তিনিও রাজনীতিকে এমনভাবে বিশ্লেষণ করছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে, যখনই আমাকে নির্বাচন দিতে হোক না কেন, নির্বাচন দিলে তো নিশ্চয়ই বিএনপি মানে ডক্টর ইউনূস আর ডক্টর ইউনূসের পারিষদ বর্গের সেফ এক্সিটের কি হবে। কাজে এসব নিয়ে আলাপ আলোচনা করতে তিনি চলে গিয়েছিলেন একেবারে লন্ডনে বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলতে। এরপর থেকেই বিশ্বাসের সম্পর্কে বড় ধরনের চির ধরেছে ডক্টর ইউনূস আর জামায়াতে ইসলামীর মধ্যে। কারণ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ স্পষ্টতই বলেছেন যে এই যে একটা দলের সঙ্গে দেখা করতে লন্ডন পর্যন্ত চলে যাওয়া, সেটার মাধ্যমে ডক্টর ইউনূস প্রমাণ করেছেন যে ডক্টর ইউনূসের সরকার নিরপেক্ষ। নানা কিছু করেছেন, মাঝখানে আবার আমেরিকার চালে আমেরিকা এখন জামায়াতে ইসলামীর থেকে একটু দূরে সরে গেছে। তারা জামায়াতে ইসলামী যে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বা যেসব কথা বলছে, সেগুলোকে আবার আমেরিকা তো একদম প্রেসক্রিপশন মতো চলতে পছন্দ করে, সেটাকে আবার তারা ঠিক পছন্দ করতে পারছে না। মানে এই যে জামায়াতে ইসলামী বলছে যে সংবিধানে সংস্কার আনতে গণভোট করা হোক, কিংবা জাতীয় নাগরিক পার্টি যে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছে, তাতে তারা সমর্থন দিচ্ছে। জামায়াতে ইসলামী তার জীবনের শেষ সময়গুলো ব্যয় করতে চান, মানে তিনি প্রয়োজনে শহীদ হতে চান বাংলাদেশের একটা নতুন সংবিধান রচনার জন্য, নতুন বাংলাদেশ রচনার জন্য। এই যে জামায়াতে ইসলামীর আমির শুধু একা নন, তিনি শক্তি বৃদ্ধি করছেন। জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ করে নাকি তারা ভোট এক বাক্সে আনবেন। এই সব কিছুতে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা পাজলড হয়ে পড়েছে। মানে তারা এখন আর জামায়াতে ইসলামীকে পছন্দ করতে পারছে না, যখন জামায়াতে ইসলামী সত্যিকার অর্থেই ক্ষমতার কেন্দ্রে বা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন এবং পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে। যখন তারা কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। মানে আমরা যখন বড় হয়েছি 80-র দশকে 90-এর দশকে, যেই দেয়াল লিখন পড়ে পড়ে আমরা বড় হয়েছি, অবশেষে জামায়াতে ইসলামী যে সেই রাজনীতি কায়েমের যে স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমেরিকার দুরু দুরু বক্ষ হয়েছে। আমেরিকা আবার তার নার্ভাসনেস কাটাতে চলে গেছে লন্ডন, এবং তিনি বলেছেন যে কোনোভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এখন কিন্তু পরিষ্কার সেই কথাটা বলছেন। তারা বলছেন একটা দেশের তৎপরতায় ডক্টর ইউনূস যে একটি দলকে ক্ষমতায় আনার জন্য, নির্বাচনের জন্য অস্থির হয়ে পড়েছেন, এই বিষয়গুলো তারা বুঝতে পারছে এবং তারা এই বিষয় সংবিধানে আনা না হয় এবং যদি না গণভোট অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচনের আগে, যেই গণভোটের মাধ্যমে ঠিক হবে যে সংবিধানে উচ্চকক্ষ নিম্নকক্ষ এখনই ঢুকে যাবে কিনা, দুটোরই নির্বাচন হবে কিনা, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হবে কিনা। জামায়াতে ইসলামী পরিষ্কার বলে দিয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কদিন আগে জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে মিছিলে নেমে যখন নুরুল হক নূর বেধড়ক মার খেলেন সেনাবাহিনীর কাছে, তারপরেও তো তিনি আলাদা আলাদা বৈঠকে ডাকলেন বিএনপিকে, জামায়াতে ইসলামীকে, জাতীয় নাগরিক পার্টিকে। তখনও ডক্টর ইউনূস কিন্তু তাদের কথা তেমন কর্ণপাত করেন নাই। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখন পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ হয় নাই। জাতীয় পার্টি নিষিদ্ধ চায় নাই কারা? একদিকে সেনাবাহিনী, আরেকদিকে বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিশ্বাসঘাতকতাগুলো, এই মোনাফেকিগুলো খাতায় লিখে রাখছে জামায়াতে ইসলামী, এবং এটাকে শুধুমাত্র এখন আর তাদের মধ্যে অভিনয় ভাবলে চলবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন একদিকে নিজের নিয়োগকর্তাদের ভুলে গিয়ে পরবর্তীতে কারা ক্ষমতায় আসবেন সেসব হিসাব নিকাশ মিলিয়ে বিএনপির সাথে খাতির করতে গেছেন, ঠিক তেমনি তিনি বিএনপির সাথে খাতির রক্ষার জন্যেই কিন্তু জুলাই ঘোষণাপত্রটিতে সংবিধান বাতিল করা বিষয়ে যেসব দাবি ছিল সেসব দাবির দিকে কর্ণপাত করেন নাই। তিনি জুলাই ঘোষণাপত্রের দিন মানে 5ই আগস্টের বর্ষপূর্তির দিন জামায়াতে ইসলামীর সাথে কোনো আলাপ না করে হুট করে সন্ধ্যাবেলা ঘোষণা দিয়ে দিয়েছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যে কথা তিনি জুনে তারেক রহমানকে দিয়ে এসেছিলেন। জামায়াতে ইসলামী সেটাও বারবার
সংবাদ মাধ্যমের সামনে বলছে যে লন্ডনে ঠিক করে আসা তারিখ আমাদের কারো সঙ্গে আলোচনা না করে যে হঠাৎ প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিলেন, সেটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয়েছে। মানে জামায়াতে ইসলামী ডক্টর ইউনূস এক রকমের বেয়াদবি করেছেন, এক রকমের বিশ্বাসঘাতকতা করেছেন, এক রকমের মোনাফেকি করেছেন, সেই কথাটা কিন্তু নানাভাবে ভদ্রলোকের ভাষায় উল্লেখ করে যাচ্ছেন বরাবরের মতোই। কিন্তু ডক্টর ইউনূস পাত্তা দিচ্ছিলেন না। ডক্টর ইউনূস এক রকমের তার হিসেব নিকেশে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এবং ভেবে রেখেছিলেন যে একদিকে যেমন আমেরিকা বিএনপির পক্ষে আছে, অন্যদিকে রাজনৈতিক হিসাব নিকাশ মানে 90 দশকের রাজনীতির হিসাব মাথায় রাখলে নিশ্চয়ই আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি ছাড়া কেই বা ক্ষমতায় আসবে। জামায়াতে ইসলামীর ওপর তিনি ভরসা করতে পারছিলেন না এবং সে কারণেই তিনি বিএনপির সঙ্গে এই বাড়তি মাখামাখিতে বা বিএনপির ওপর বেশি ভরসায় গিয়েছেন। জামায়াতে ইসলামী শেষ পরীক্ষায় যে ডক্টর ইউনূস ফেল করেছেন সেটা কিন্তু বুঝে নিয়েছে জাতীয় পার্টি নিষিদ্ধ না করায়। এখন যে ডক্টর ইউনূস সহ বাংলাদেশের সকল বিশ্লেষক, বিএনপি নেতারাও বুঝতে পারছেন যে ডাকসুর পর চাকসু রাকসু কোনো বিশ্ববিদ্যালয়ে তো দাঁড়াতে পারবেই না ছাত্র দল। অন্যদিকে বিএনপির পক্ষে সত্যিকার অর্থে নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বা জিতে এসে একক চেষ্টায় মানে এককভাবে ক্ষমতা নেওয়া, সরকার গঠন করা বিরাট মুশকিল হয়ে উঠবে এবং খুব কঠিন হয়ে পড়বে তাদের জন্য। এমনকি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এখন আর আসলে কোনো বিবেচ্য বিষয়ই থাকছে না। সেই প্রসঙ্গে শেষে 2 লাইন বলবো। কিন্তু এই যে জামায়াতে ইসলামীকে রাজি না করে বিএনপির কথায় নির্বাচনে গেলে শেষ পর্যন্ত আসলে নির্বাচনটাই হতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন এক রকমের দুহাত জোর করে মাফ চেয়ে যদি ডক্টর ইউনূস পারেন আবারও জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ এবং বিশ্বাসভাজন হয়ে ওঠার চেষ্টা করতে হবে। জামায়াতে ইসলামী জানে ডক্টর ইউনূস তাদের কোনো স্থায়ী সমাধান নয়। ডক্টর ইউনূসকে তারা যখন চায় তখন ছুঁড়ে ফেলতে পারে। যদি এমনকি সেনাবাহিনীর ভেতরে জামায়াতে ইসলামীর পক্ষের যে অংশটি, জামায়াতে ইসলামীর রাজনীতির মতাদর্শের অনুসারী যে অংশটি, সেই অংশটি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে আরো অনেক রকম বিকল্প পথ খুঁজে পাওয়া যেতে পারে। জামায়াতে ইসলামী ডক্টর ইউনূসকে একটা পুতুল বানিয়েও রাখতে পারে। আর জামায়াতে ইসলামীর এই পুরো বিষয়টিতে আসলে যদি তারা বিশ্বাস সত্যি সত্যি ফিরে পায় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকেই যদি তারা রাখতে রাজি হয় আরেকটা লম্বা সময়, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকা বরং দীর্ঘায়িত করতে পারে আসলে জামায়াত অত্যন্ত প্রস্তুত একটি দল। 300 আসনে প্রায় তারা তাদের প্রার্থিতা চূড়ান্ত করে ফেলেছে। অসংখ্য আসনে তারা মানে তাদের একেবারে নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিরা, ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমির, নায়েবে আমির সৈয়দ, সর্বত্র তারা সেখানে তাদের প্রার্থী ঘোষণা করে আসছেন এবং জামায়াত সুশৃঙ্খল দল, কাজে প্রার্থিতা ঘোষণার পর আরো 2 জন প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছে আর মারামারি হচ্ছে দলের ভেতর, তা হচ্ছে না। তারা বরং তাদের নির্বাচনী প্রচারণা প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী এই সময়টা আরো লম্বা করতে চাইছে তাদের প্রস্তুতি আরো বৃদ্ধির জন্য এবং অন্যদিকে তারা সত্যিকার অর্থে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায়। কারণ তারা জানে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন হলে একদিকে যেমন তাদের সংখ্যাগরিষ্ঠতা তারা নিশ্চিত করতে পারবে, তারা যে ঐক্য গড়ে তুলছে তার মাধ্যমে, অন্যদিকে তারা তাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুত যে ব্যক্তিবর্গ তাদেরকে সংসদে প্রতিনিধিত্ব করতে পাঠাতে পারবে। 300 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আছে বটে, তবে এই দলটি বিশেষভাবে সবচেয়ে ত্যাগী, সবচেয়ে প্রস্তুত এবং গত 2.5-2.5 দশক ধরে যেই নেতারা বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে নানা রকম কৌশল নির্ধারণ করে দলকে এগিয়ে নিয়ে গেছেন, সেই দক্ষ নেতৃবৃন্দকে তারা সংসদে নিয়ে আসতে চায় এবং এর মধ্যে তারা স্থানীয় নির্বাচন শেষ করতে চায়। মানে শুধুমাত্র এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে কিন্তু জামায়াতে ইসলামীর রাজনীতিতে যে উত্থান তার ধারাবাহিকতা শেষ হবে না। মানে তারা এর মধ্যে
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন, মেডিকেল কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনগুলো করে ফেলতে চায়। স্থানীয় নির্বাচনের পর গণভোটের মাধ্যমে সংবিধানে কিছু পরিবর্তন এনে সংসদ নির্বাচনে যেতে চায়, যেই সংসদ নির্বাচনে তারা তাদের বিজয় শুধু নিশ্চিত করবে তাই নয়, সুসংহত রাখতে পারবে। ডক্টর ইউনূস যদি এখন সত্যিকার অর্থেই বুঝিয়ে ক্ষমা প্রার্থনা করে তার নিয়োগকর্তাদের বিশ্বাসভাজন হয়ে উঠতে পারেন, তাহলে ডক্টর ইউনূসের জন্য ডিলটা ভালো। ডক্টর ইউনূস এর ফলে একটা সুদীর্ঘ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে থাকবার সুযোগ পাবেন। ডক্টর ইউনূস সেই লোভটাকেও হেলা ফেলা করে দেখছেন না এখন, তাই খুব দ্রুত তাকে জামায়াতে ইসলামীর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের পথে হাঁটতে হবে। আর ওই যে জাতীয় গঠন করে নিজেরাই নেতা হয়ে বসেছেন এই আশায় যে তারা ক্ষমতার বিভিন্ন আসনে বসবেন, তারা হারিয়ে যাবেন এই প্রক্রিয়ার মধ্যেই। কাজেই তারা খুব চিন্তার বিষয় নন, তারা বরং ভাবতে পারেন মানে জামায়াতে ইসলামীতে আর আশ্রয় পেতে পারেন কিনা, জামায়াতে ইসলামী পরিচিত মুখ হিসেবে তাদের আশ্রয়স্থল হয়ে উঠতে পারে কিনা সেটা যেমন তারা ভাবতে পারেন। তাদের কেউ কেউ হয়তো বিএনপিতে গিয়ে ঢুকতে পারেন, কিন্তু পুরো বাংলাদেশের রাজনীতির মাঠে এখন প্রায় একাধিপত্য তারাই গোল দেবে। কিন্তু জামায়াতে ইসলামী বলেই রেখেছে মাঠ একা দখলে রাখার সক্ষমতা তাদের থাকলেও এবং একাই গোল দিতে পারলেও আর সব প্রতিপক্ষ অনেক দুর্বল হলেও তাদের চাইতে তারা একা খেলবে না। তারা এই দফায় এমন একটা ভোট বাক্স তৈরি করতে চাইছে যেখানে 92% মুসলমানের দেশে এই এক বাক্সে সেই ব্যক্তিরা ভোট দিতে পারেন যারা বাংলাদেশে একটা ধর্মভিত্তিক ইসলামী চিন্তাধারার শক্তিকে ক্ষমতায় আনতে চান, যারা নির্বাচিত হয়ে এসে বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে গঠন, একটি ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা তা পূরণের পথে হাঁটতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন প্রধান কাজ জামায়াতে ইসলামীর কাছে ক্ষমা চেয়ে জামায়াতে ইসলামীকে বুঝিয়ে তাকে ক্ষমতায় রাখার বিষয়টি ফয়সালা করে নেওয়া।